19 লোকসভা নির্বাচন থেকে এবারের লোকসভা ভোট। বারবার রানাঘাট দক্ষিণ বিধানসভায় তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। এবার উপনির্বাচনে কি হবে, অঙ্ক কষতে ব্যস্ত বিজেপি তৃণমূল। নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা। আগামী 10ই জুলাই এই 4 বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে প্রথম 3টি আসনে 19 লোকসভা ভোট থেকে বিজেপির দাপট, যার অন্যতম নদিয়ার রানাঘাট দক্ষিণ। এবার উপনির্বাচনে কি হবে? 2021 সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। এবার লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। ফলে মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই মুকুটমণির ছেড়ে যাওয়া বিধানসভা আসনে 10ই জুলাই উপনির্বাচন। লোকসভায় হারলেও উপনির্বাচনে মতুয়া নেতা মুকুটমণিকেই মতুয়া প্রভাবিত রানাঘাট দক্ষিণে প্রার্থী করেছে তৃণমূল। লোকসভাতে যিনি প্রার্থী ছিলেন তিনি বিধানসভার প্রার্থী, ফলে একটা পরিচিত মুখ। লোকসভাতে সেই সমস্ত কর্মীদের হাতে হাত রেখে পায়ে পা চালিয়ে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রচারটা হয়েছিল। ফলে প্রার্থীর দিক থেকে আরেকটা সুবিধা হচ্ছে এবং কর্মীদের দিক থেকেও একটা সুবিধা হচ্ছে যে বন্ডিংটা তো হয়ে আছে। এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ডেফিনেটলি। 19 লোকসভা ভোটের নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে 44,931 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 21 বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে তৃণমূলকে প্রায় 16,500 ভোটে হারায় বিজেপি। 24 লোকসভা ভোটেও রানাঘাট দক্ষিণ থেকে প্রায় 37,000 ভোটে এগিয়ে বিজেপি। এবার উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ ধরে রাখতে মরিয়া বিজেপি। তারা এবার প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে, যিনি লোকসভা ভোটে এবার রানাঘাট কেন্দ্রে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যাকে বাজি করে রানাঘাট দক্ষিণে জয়ের ধারা বজায় রাখা যাবে বলে মনে করছে বিজেপি। পুলিশ প্রশাসন সমস্ত দিক দিয়ে যদি অনুকূল পরিবেশ ভোটের হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ ভোট দেওয়ার জায়গায় গেলে এটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি, লোকসভা ভোটে যে 37,000 ভোটে আমরা জয়লাভ করেছিলাম, তার থেকে আমরা অনেক বেশি ভোটে জয়লাভ করব। রানাঘাট দক্ষিণে শেষ হাসি হাসবেন কে? বুধবার রায় দেবে রানাঘাট দক্ষিণ। ফল ঘোষণা শনিবার। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। মতুয়া প্রভাবিত আসন বাগদা। 2019 থেকে বাগদায় বিজেপির টেক্কা। উপনির্বাচনে বাগদা পেতে মরিয়া টিএমসি। বাগদা ধরে রাখতে বিজেপিও একেবারে কোমর কষে নেমে পড়েছে ময়দানে। 10ই জুলাই রায় দেবে বাগদা। 10ই জুলাই রাজ্যে 4 বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে অন্যতম উত্তর 24 পরগনার বাগদা, যা পড়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে। 19 লোকসভা নির্বাচন থেকে এবারে লোকসভা ভোট। বারবার তৃণমূলের ব্যথা বাড়িয়েছে বাগদা। অন্যদিকে বাগদা ধরে রাখতে বিজেপি মরিয়া। এই অবস্থায় 10 তারিখ ভোট। 19 লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভা আসনে 24,457 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 21 বিধানসভা ভোটে বাগদায় তৃণমূলকে 9,792 ভোটে হারায় বিজেপি। 24 লোকসভা ভোটেও বাগদা থেকে 20,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। এবার উপনির্বাচন। বাগদা ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। বাগদা বিধানসভার মধ্যে 12টি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী থেকে সাংসদ বিধায়কদের। বাগদা জিততে নেতাদের পাশাপাশি ময়দানে নামানো হয়েছে ছাত্র যুবদেরও। বাগদা বিধানসভা এলাকায় মতুয়ারা বড় ফ্যাক্টর। এখানে মতুয়া ভোট প্রায় 42%। মতুয়া প্রভাবিত আসন জিততে বাগদায় বাজি মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মতুয়ারা যেমন আমাকে ভালোবাসছে, মানুষ ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে, যেটা মেবি অন্য কেউ পেতো না, হতে পারে একটা অ্যাডভান্টেজ আমার জন্য আছে। এটা দিদির পাশে আছে বাগদার মানুষরা, বাগদার বাসিন্দারা। সবুজ আবির এবার আমরাই খেলবো। 19 লোকসভা নির্বাচন, 21 বিধানসভা, তারপর এবার লোকসভা ভোটেও বাগদায় বিজেপির দাপট। উপনির্বাচনে বাগদার সাফল্য বজায় রেখে বিজেপি চাইছে বিধানসভায় তাদের শক্তি বাড়িয়ে নিতে। কিন্তু সেই পথে কি পদ্মের কাঁটা হবে নির্দল? কারণ বাগদায় নির্দল হিসেবে দাঁড়িয়েছেন সত্যজিৎ মজুমদার। তিনি এলাকায় পুরনো বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তার উপর মতুয়া প্রভাবিত এলাকা হলেও বাগদায় নাগরিকত্ব নিতে তেমন ভাবে সাড়া পড়েনি বলেই জানা গিয়েছে। এসব কি উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে যাবে? আমরা প্রচারে অনেকটা এগিয়ে আছি, কারণ বাগদা বিজেপি শক্ত ঘাঁটি, এটা সবাই জানে। এখানে যতই বাইরের থেকে নেতা মন্ত্রী যাই আসুক না কেন, এখানে কোনো দাঁত ফোটাতে পারবে না। শেষ পর্যন্ত বাগদায় কে বাজি মারবে জানা যাবে 13ই জুলাই।
ওই দিন উপনির্বাচনের ফল ঘোষণা হবে। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কদিন আগেই মুখ্যমন্ত্রী একেবারে কড়া বার্তা দিয়েছিলেন সরকারি জমি, সরকারি সম্পত্তি দখলদারির ক্ষেত্রে। বারাসাতে সরকারি জমি দখল করে তৈরি হয়েছে শাসক দলের অফিস। বহু বছর ধরে এই এলাকায় রয়েছে তৃণমূলের এই অফিস। এই খবর কানে যেতেই অফিস পরিদর্শনে প্রশাসন। সম্প্রতি সরকারি জমি দখলমুক্ত করতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও যেটা দেখা গেছিল, বারাসাতের এই সরকারি জমিতে দিব্যি চলছে বারাসাতের তৃণমূলের অফিস। এদিন অফিসের মাপজোক নেন বিএলআরও সহ প্রশাসনিক আধিকারিকরা। আমাদের বোর্ডের ডিসিশন ছিল, সেই বোর্ডের ডিসিশন অনুযায়ী এটা দেওয়া হয়েছিল। সরকারি জায়গায় কোনো পার্টি অফিস থাকলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি সেটা ভেঙে ফেলা যায় তাতে আমার কোনো আপত্তি। এটা বিগত বোর্ডে যারা ছিলেন তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র নিয়ে করা কিনা আমার ঠিক জানা নেই। যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো আলোকপাত করতে পারেন, তবে এক্স্যাক্টলি ওটা বৈধ না অবৈধ এই বিষয়টা নিশ্চিতভাবে আমি বলতে পারবো না। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। তিনি ভোট সর্বস্ব রাজনীতি করছেন। 2026-কে সামনে রেখে তিনি এটা ভোটের রাজনীতি করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের কার্যালয় যখন তারা সরিয়ে দিচ্ছেন, তাদের কার্যালয় কেন থাকবে? নিরপেক্ষতা যদি রাখতে হয়, সরকারি জমি কোনো কার্যালয়ে থাকবে না, এটাই হওয়া উচিত। পার্টি অফিসটা আমাদের রাস্তা থেকে প্রায় 5 ফুট ভেতরে ঢোকানো। সামনে পৌরসভার একটা মেডিকেল আছে, ওটা কিন্তু অনেকটাই প্রায় রোডের কাছে, কিন্তু আমাদেরটা সেই তুলনায় অনেক ভেতরে। সরকারি ব্যাপার, এরা যেটা মনে করবে সেটা করবে। কোচবিহারে যেন খারাপ সময় কাটছে না বিজেপির, কেননা কোচবিহারে ফের আরো একটি গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল। এবার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 নম্বর পঞ্চায়েতে ফুল বদল। শনিবার রাতে গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন 12টি, বিজেপির 10 এবং তৃণমূলের 2টি আসন ছিল। লোকসভা ভোটের পর একজন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। এবার আরো 4 জনের দল বদল। এর ফলে ওই পঞ্চায়েত চলে গেল তৃণমূলের হাতে। বিজেপির মানে মূল যে সংগঠন আমরা পাচ্ছিলাম না, ঠিক আছে। এদিকে যে আমরা যে আমাদের এলাকায় যে নির্বাচিত পঞ্চায়েত আমি, তারা ভোট দিয়েছে নিশ্চয় কিছু আশা পাওয়ার জন্য, চাওয়া পাওয়ার জন্য, সেটুকু আমরা করতে পারি নাই। আগামী দিনে যে উন্নয়নমূলক কাজগুলো যেন ভালোভাবে করতে পারি, মানুষকে যেন পরিষেবা ঠিকভাবে দিতে পারি। বিধায়ক তহবিল থেকে কিছু পারি নেই, সাংসদ থেকেও কিছু পারি নেই, এবং 1 বছর যে আমরা অঞ্চল চালালাম সেখানেও কিছু সেরকম উন্নয়ন করতে পারিনি। আরো 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তাদের একজনের প্রতিনিধি এসছেন, দীপালি পাল। তিনি নিজে সরাসরি উপস্থিত হতে পারেননি, তার স্বামী ষষ্ঠী পাল এসছেন। নমিতা দাস, রামপ্রসাদ বর্মন এবং অজিত বর্মন, এই গ্রাম পঞ্চায়েত মেম্বাররা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর ফলে আমরা এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হলাম। এনাদের দায়বদ্ধতা আছে মানুষের সাথে। তৃণমূলকে গত পঞ্চায়েতে তাদের বুথে হারিয়ে তারা জিতে এসছে, কাজে তাদের গ্রহণযোগ্যতা, তাদের অ্যাকসেপ্টেবিলিটি এলাকাতে আছে। উন্নয়নের ক্ষেত্রে সমবন্টন নীতির মাধ্যমে আমাদের কাজ চলবে। বিপজ্জনক বাড়িতে ছেয়ে গেছে পুরুলিয়া শহর। যখন তখন ভেঙে পড়ছে বাড়ির অংশ। মূলত এখন বর্ষাকালে এই ধরনের দুর্ঘটনার ছবি বারংবার সামনে আসছে। ছোট বড় দুর্ঘটনা ঘটছেই মাঝে মধ্যে। শহরে পুরনো বাড়ি ভেঙে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা দেখছে পুরসভা। রাস্তা দিয়ে লোক পেরাচ্ছে, তারা যে কোনো সময় পড়ে যেতে পারে। আতঙ্কে আছে, বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছে রাস্তায়,
যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পৌরসভাকে বলবো এগুলোর কোনো ব্যবস্থা করা হোক, যাদের বাড়ি তারা ভেঙে তৈরি করুক নতুন। জনবহুল রাস্তার উপরে একেবারে যেখানে প্রচুর মানুষের ভিড়, তার উপরে অনেকগুলি বিপজ্জনক বাড়ি, মানে একেবারে ভয়ে ভয়ে রাস্তা দিয়ে পেরোয়। যে কোনো মানুষই একবার যদি উপর দিকে তাকায় ওই রাস্তা দিয়ে আর পেরোবে না। আমি শুনেছি পৌর প্রধানের গোচরে গেছে, কিন্তু আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে পৌর প্রধান এবং জেলা প্রশাসনকে যে খুব তাড়াতাড়ি এটা স্টেপ নিতে, কেননা বিপদটা হয়ে যাওয়ার পর স্টেপ অবশ্য নেওয়া যাবে, মানুষগুলোর জীবন ফেরত পাওয়া যাবে না। এটা কতটা বিপজ্জনক এই যে ভেঙে পড়েছে? ভয়ানক। না আপনাদের ক্ষতি হতে পারে? যে কোনো লোকের হতে পারে অসুবিধে, কখন এই বর্ষায় বেশি জল জমে যেতে পারে, তারপরেও ভাঙতে পারে। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, এই জায়গায় এতগুলো বাড়ির এই রকম পরিস্থিতি, পুরসভার তরফে এখনো পর্যন্ত কি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে বা কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুরসভার তরফে? দেখো সান্নিক, এই যে পুরনো বাড়িগুলো রয়েছে বিপজ্জনক এবং জরাজীর্ণ যে বাড়িগুলো রয়েছে, সেগুলো স্বাস্থ্য পরীক্ষায় কার্যত মৃত বাড়িগুলো, কিন্তু সেই বাড়িগুলোর বিভিন্ন সময় ভেঙে পড়ছে। ইতিমধ্যেই গত মাসে এক মহিলার মৃত্যু হয়েছে 16 নম্বর ওয়ার্ডের। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়া শহরের মানুষ যারা যাতায়াত করছে শহরের রাস্তায়, তারাও আতঙ্কে রয়েছে। অন্যদিকে পৌরসভাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যেই 50টি বিপজ্জনক জরাজীর্ণ বাড়িকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের চিঠি দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে যে তারা নিজেরা যেন বাড়িটি ভেঙে যায়। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা হয়েছে, শরিকি বিবাদ বা আদালতে বিচারাধীন থাকার কারণে এইসব বাড়িগুলো নিয়ে পৌরসভা কিছু উদ্যোগ নিতে পারছে না বলে জানিয়েছেন পৌরপিতা। ফলে স্বাভাবিকভাবেই যে সমস্যা রয়েছে সেটা থাকবে এবং এই বর্ষাতে আরো বিপজ্জনক হয়ে উঠবে। ফলে স্বাভাবিকভাবে শরিকি ঝামেলা মেটানো, অন্যদিকে আদালতের বিচারাধীন ব্যবস্থা থাকায় পৌরসভা যেমন উদ্যোগ নিতে পারছে না, তবে পৌরসভাকে আরো কড়া মনোভাব দেখাতে হবে। তার কারণ শহরের মানুষ যারা শহরের রাস্তা দিয়ে যাতায়াত করছে, তাদের বিপদ হতে পারে, বিপদ হচ্ছে এবং এই বর্ষাতে আরো বিপদ বাড়বে। সান্নিক, একেবারেই ধন্যবাদ। আমরা অলরেডি আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এসএই এবং সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছেন ওয়ার্ড ভিত্তিক, তাদেরকে ওয়ার্ডে সরেজমিনে নামতে বলা হয়েছে। কোন কোন বাড়ি ড্যামেজ অবস্থায় রয়েছে, কোনগুলি ভগ্নদশায় রয়েছে, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত অনেকে চিঠি দিয়ে জানাচ্ছেন, পাবলিকলি ফোন করে জানাচ্ছেন, এবং আমরা মোটামুটি শহরে জানি কোন কোন এলাকায় কোন গলিতে কোন কোন বাড়িগুলো ভগ্নদশা অবস্থায় রয়েছে, যে কোনো সময় ইনসিডেন্ট ঘটে যেতে পারে। সেইগুলোকে চিহ্নিতকরণ প্রায় হয়ে আসছে, লিস্ট তৈরি হচ্ছে। আমরা বাড়ির মালিকদের নোটিশ করছি, যারা কর্তৃপক্ষ যে ইমিডিয়েট ব্যবস্থা নিন, কারণ এটা তো বাড়ির মালিকের দায়িত্ব। ওই বাড়িগুলোকে আমরা ঘোষণা করব, ইনসিডেন্ট যাতে না ঘটে তা ডিমোলাইজড করব। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, একাধিক জায়গায় ধস নামায় এখনো বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। আর এদিকে আজও কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক জোরবাংলো রুট বন্ধ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন, পার্থর থেকে আরো জানতে চাইবো। পার্থ, কি পরিস্থিতি বর্তমানে? কেননা একটানা যেরকম ভাবে ভারী বৃষ্টি একদিকে সিকিমের পাহাড়ে চলছিল, তার পাশাপাশি তিস্তার জলস্ফীতির ছবি আমরা কদিন ধরে দেখছি। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে, কতটা কাজ এগোনো সম্ভব হলো? তোমাকে প্রথমে রেখে অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক রয়েছে গোটা পাহাড়, কেননা গতকাল বিকেলের পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই অনেকটাই স্বস্তি এসছে পাহাড়ে। তবে 10 নম্বর জাতীয় সড়ক, যেটা বাংলা সিকিম লাইফ লাইন, সেটা বন্ধই থাকছে। কেননা এই 10 নম্বর জাতীয় সড়কের সেবক থেকে তিস্তা মল্লি পর্যন্ত একাধিক জায়গায় ধস রয়েছে। বিশেষ করে যে এসএলপি দ্বারাতে কিন্তু জাতীয় সড়কটা বড় অংশ তিস্তায় গাছে চলে যাওয়ার বিপত্তি আরো বেড়েছে এবং স্বাভাবিকভাবে সেই সব পাহাড় কেটে সেখানে রাস্তা চওড়া করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তরের কর্মীরা। গত কয়েকদিন টানা বৃষ্টির জন্য সেই কাজ ব্যাহত হয়। তবে আকাশ কিছুটা পরিষ্কার হয়, অনেকটা স্বস্তি কিন্তু প্রশাসনিক কর্তাদের চোখে মুখে, এবং তিস্তা জলস্তর অনেকটা নেমেছে। পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার পেশক গুঞ্জোর বাংলো হয়ে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তায় কিন্তু আপাতত জেলা প্রশাসন যান চলাচলের প্রতি বিধিনিষেধ আরোপ করেছে, যদিও স্থানীয় বাসিন্দারা প্রশ্নকারী ঝুঁকি নিয়ে সেই রাস্তায় পারাপার করছে। ধন্যবাদ পার্থ। আর এদিকে পার্থ যেমনটা বলছিল, উত্তরবঙ্গের মানুষ সাময়িক একটা স্বস্তি পেয়েছেন, কেননা বৃষ্টি গতকাল বিকেলের পর থেকে আর হয়নি।
কিন্তু তার মধ্যেই কিন্তু আরো একটা খারাপ খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য অবশ্যই খারাপ খবর, কেননা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস হাওয়া অফিসের। আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য কমবে, কিন্তু বুধবার থেকে উত্তরে আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, উত্তরবঙ্গের যেরকম পরিস্থিতি, বেশিরভাগ দিনে লাল সতর্কতা, কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজকাল কিছুটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কি হবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, আজও আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে এবং আগামীকাল এই সতর্কতাটা বাড়বে। আরো 3 জেলায় এই সতর্কতা থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এবং বুধবার 10 তারিখ একেবারে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, তার মধ্যে কমলা সতর্কতা অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। অর্থাৎ এই সপ্তাহের মাঝেই আরো একবার দুর্যোগে দুর্ভোগ আসতে চলেছে, কারণ যে অতি ভারী বৃষ্টি চলবে আজ যেমন 2 জেলায়, আগামীকাল 3 জেলায় এবং আগামী পরশু দিন অর্থাৎ 10ই জুলাই সেই দিন কিন্তু একেবারে ওপরের দিকের সব জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। অর্থাৎ পার্বত্য এলাকায় আবার ধস, আবার জলস্তর বাড়ার আশঙ্কা, সিকিমে প্রবল বৃষ্টির আশঙ্কা, আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। তার ফলে নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ আরো একবার উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই ভোগান্তির ছবিটা আরো কদিন একই রকমই কার্যত থাকবে, তেমনটাই মনে করা হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। গোটা বিশ্বে বাড়ছে উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনে একজোট হয়ে পদক্ষেপ, হাতে হাত রেখে নতুন ভবিষ্যতের দিশা পাল্টাবে আগামী